ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনফরগেট। সো ক্লাস 12 তোমাদের অনেকদিন ক্লাস প্রোভাইড করা হয়নি। ক্লাস 11 এর ফার্স্ট সেম চলছিল, সেই কারণে তোমাদের ক্লাসটা অনেকটা ডিলে হয়ে গেল। তো যাও, যে সমস্তগুলো তোমাদের প্রোভাইড করা ছিল আশা করি তোমরা দেখছি, তোমরা বারবার কমেন্ট করছিলে তোমাদের নেক্সট ক্লাস কবে আসবে। তো আগামীকাল তোমাদের নেক্সট ক্লাস আসছে। আজকে 1 জুন, তো আগামীকাল 2 জুনে তোমাদের ক্লাস আসছে। এখন যারা দেখছো, আজকে তোমাদের 2 জুনে তোমাদের ক্লাস চলছে। তোমাদের স্ট্রং রুটের প্রথম পার্ট হয়ে গেছিল ডাপানোতে সলিউশন, যেটা তোমাদের খুব হেল্পফুল তোমাদের পরীক্ষার জন্য বা তোমাদের ভালো রেজাল্ট করতে গেলে এগুলো কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো সেই কারণে বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। পার্ট 1 যারা দেখোনি দেখে নেবে, আজকে পার্ট 2 এবং সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। যেমনটি তোমাদের বললাম, আজকে তোমাদের স্ট্রং রুট আগের যে পার্টটা প্রোভাইড করেছিলাম, আজকের এসএ কিউ ডাপান দত্তে দেখতে 2025-এর যে ফাইনাল পার্ট, অর্থাৎ এর আগে একটা পার্ট আমরা প্রোভাইড করেছিলাম। তো আজকের ফাইনাল পার্ট, লাস্ট পার্ট, অর্থাৎ পার্ট 1 পার্ট 2তে টোটাল কভার হয়ে যাচ্ছে। 31 পর্যন্ত পার্ট 1-এ হয়েছিল। আচ্ছা, 32 থেকে শুরু হচ্ছে, শেষ পর্যন্ত কভার করে দেবো। একটু টাইম লাগতে পারে, তো অবশ্যই ধৈর্য ধরে একটু ক্লাসটা দেখো, হেল্প পাবে। দেখো, নেক্সট বলছে কি এখানে 32 নম্বর কোশ্চেন, অর্থাৎ প্রথম পার্টটা অবশ্যই একটু দেখে আসবে যারা দেখোনি। প্রথম কোশ্চেন, হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ পক্ষী লক্ষণ শাস্ত্রী কে ছিলেন আর কি। তো হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তো অবশ্যই খেয়াল রাখবে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম যে মন্দির ছিল, ওনার যে প্রধান পুরোহিত ছিলেন এবং ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ জৈনুলাবদিন, এবং এপিজে আব্দুল কালাম ওনার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত কে ছিলেন? দুবার এসছে, 17 সাল এবং 22 সাল। তো অবশ্যই খেয়াল রাখবে, একদম ইজি হইতে করবে যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। একই বিষয়, আগের কোশ্চেনের সঙ্গে একটু রিলেটেড ছিল। তারপরের কোশ্চেনে দেখো, হু ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড, একদম সেম কোশ্চেন, হুইয়ের জায়গায় জাস্ট লিখে দেবে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এইটাই এখানে হুইয়ের জায়গায় লিখে দেবে, কমপ্লিট হয়ে যাবে। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার। এটাও কিন্তু 19 সাল এবং 20 সালে এসেছিল, পরপর 2টি বছরে। তো এটাও হয়ে যাবে যে ঘনিষ্ঠ বন্ধু কে ছিলেন। তো ওটাই আমার এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ সেমভাবে একটু সেটিং করে দেওয়া রয়েছে ভালো করে, তো অবশ্যই একটু দেখে নেবে। নেক্সট, হোয়াট ওয়াজ অন অফ কালামস আর্লিয়েস্ট মেমোরিজ, যে ওনার যে আর্লিয়েস্ট মেমোরি রয়েছে, অর্থাৎ ওনার যে শৈশবের যে মেমোরি রয়েছে, তার মধ্যে একটি যে স্মৃতি সেটা কী ছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে বা সেটা উল্লেখ করতে বলা হচ্ছে। তো অন অফ কালামস আর্লিয়েস্ট মেমোরিজ, অর্থাৎ ওনার যে সমস্ত শৈশবের যে স্মৃতিগুলি ছিল তার মধ্যে একটি ছিল হিজ ফাদার জৈনুলাবদিন অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইচ ইন ট্রেডিশনাল আর্টার ডিসকাস স্পেশাল ম্যাটার, অর্থাৎ ওনার বাবা এবং যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী যখন ওনারা যে ওনাদের যে ধর্মীয় পোশাক যেটা রয়েছে আর কি, সেটা পরছে, নিজ নিজ ধর্মের পোশাক, এবং তার ফলে ওনারা যে ডিসকাশন করছে স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিষয় নিয়ে, সেই যে স্মৃতিগুলোর মধ্যে একটা, এটা কিন্তু ওনার কাছে খুবই ভিভিড মেমোরি ছিল, সেটা কিন্তু উল্লেখ করা হচ্ছে। হোয়াট ডিড কালাম আস্ক টু হিজ ফাদার, কালাম ওনার বাবাকে কি জিজ্ঞাসা করেছিলেন? কালাম আস্কড হিজ ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ উনি যখন নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়ার পরে যখন ওই যে নামাজটার তাৎপর্য উনি জানতেন না, তো সেইটার যে বিশেষত্ব কী সেই সম্পর্কে, নামাজের বিশেষত্ব সম্পর্কে কিন্তু জানতে চাইছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, কালামসের বাবা ওই প্রার্থনা সম্পর্কে বা নামাজ সম্পর্কে কী যে তাৎপর্য সেই সম্পর্কে তিনি কী বলেছিলেন? অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামসের বাবার মতে প্রেয়ার মেড পসিবল কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, অর্থাৎ এটা কী করে, মানুষের যে আত্মার মিলন ঘটায়। অ্যান্ড ডিউরিং প্রেয়ার ওয়ান ট্রান্সেন্ডস হিজ বডি, এবং তার যে দৈহিক যে বাঁধন সেটাকে অতিক্রান্ত করে অ্যান্ড বিকামস আ পার্ট অফ কসমোস, মহাজাগতিক একটা অংশে পরিণত হয়। হুইচ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট আর ক্রিট, যেখানে থাকে না কোনো নো ডিভিশন, কোনো ভেদাভেদ থাকে না, সম্পত্তি, এজ, বয়স, কাস্ট, জাতিগত, ক্রিট, ধর্মগত কোনো কিন্তু সেখানে কোনো ভেদাভেদ সেখানে কিন্তু থাকে না। তারপর নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাপেন্ড হোয়েন অন প্রেয়ার্স, কী ঘটে যখন একজন নামাজ পড়ে বা প্রার্থনা করে? তো সেই আগের যে আনসার সেটাই এখানে লিখে দেওয়া হয়েছে, দেখো। হোয়েন অন প্রেস হিজ ড্যান্স ইন হিজ বডি অ্যান্ড বিকেমস আ পার্ট অফ কসমোস হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। সেম আনসার একটু সেট করে দেওয়া হয়েছে, দেখে নিও। নেক্সট, হাউ ডিড কালাম ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, কীভাবে কালামের বাবা যে কনভে প্রদান করতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল প্রদান করতেন
জটিল যে আধ্যাত্মিক যে ধারণাগুলো সেই বিষয়গুলো কিভাবে উপস্থাপন করতেন মানুষের কাছে। তো দেখো, কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। দেখো, সবাই তো যে ভাষা, সব ভাষা তো জানে না সবাই, সাধারণ মানুষজন, তা সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেই লোকাল ল্যাঙ্গুয়েজ তামিল ভাষায় সকলকে কিন্তু সুন্দর করে তিনি সেই বিষয়টা বুঝিয়ে দিতেন। নেক্সট, হাউ ক্যান ওয়ান রিমুভ অন ফিয়ার অফ ডিফিকাল্টিস, সাফারিং অ্যান্ড প্রবলেম। হাউ, কীভাবে অন ক্যান রিমুভ বা ক্যান অন রিমুভ একজন পারবে রিমুভ করতে, দূরে সরাতে তার যে ভয়, কিসের ভয়, বা সেই ডিফিকাল্টিস, যে দুরবস্থা বা কঠিন অবস্থা, সাফারিং দুর্দশা, প্রবলেম সমস্যা। তাহলে এই যে জিনিসগুলো কিভাবে একজন ব্যক্তি সেটাকে দূর করতে পারবে, তার ভয়টা থেকে দূরে থাকতে পারবে নিজেকে। তো সেম কোশ্চেন এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো দেখো আনসারটা একটু দেখে নাও। দেখো, হোয়েন ট্রাভেল অ্যান্ড ডিফিকাল্টিস কাম, যখন এই সমস্যা এবং বিপর্যয় অবস্থা আসে, ওয়ান শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তাহলে একজনের উচিত ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করা উচিত, দ্য রেলিভেন্স অফ সাফারিং। তাহলে যে সাফারিং, রেলিভেন্স অফ সাফারিং, এই যে কষ্ট বা এই যে যন্ত্রণা বা সাফারিং যেটা রয়েছে, তো সেই খারাপ পরিস্থিতি বা সেই দুর্দশার অবস্থার যে রেলিভেন্সের তাৎপর্যটা বোঝা উচিত। বিকজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, কারণ যখন সেই অ্যাডভার্সিটি, খারাপ পরিস্থিতি আসে, সেই খারাপ পরিস্থিতি অলওয়েজ প্রেজেন্ট, সর্বদাই উপস্থাপন করে অপরচুনিটি বা প্রেজেন্ট উপস্থাপন করে বা এনে দেয়, কী এনে দেয়, অপরচুনিটি, সুযোগ এনে দেয়, কিসের জন্য, ফর ইন্ট্রোস্পেকশন, নিজেকে আত্ম উপলব্ধি করার, নিজেকে বোঝার, বা নিজে কি ভুল করছি, নিজে কি ফল্ট করছি, সেই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করতে কিন্তু শেখায়। তার ফলে মানুষ সেই ভুলটাকে শুধরে নিয়ে আবার নতুনভাবে কিন্তু এগোতে পারে। তো অবশ্যই সেই কারণে এখানে কিন্তু লাইনগুলো খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট লাইন। আমি গত বছর পড়িয়েছিলাম ইন ডিটেলসে, তোমরা যদি কিন্তু চাও সেই পুরোনো ক্লাসটা দেখতে পারো, কারণ প্লেলিস্ট স্ট্রং রুটের যে আলাদা প্লেলিস্ট আছে সেখানে করা রয়েছে, খুব সুন্দর করে আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম। তো যাই হোক, খুব সুন্দর করে ওয়ার্ড টু ওয়ার্ড এখানে বুঝতে পারলে খুব ভালো হবে। তাহলে এখানে কী বলছি দেখো, আবার বুঝিয়ে দিচ্ছি। তা যখন সমস্যা এবং বিপর্যয় পরিস্থিতি আসে, তখন একজনের উচিত বোঝার যে ওই যে তার যে দুর্দশা হচ্ছে, তার যে রেলিভেন্স, কী করতে হচ্ছে, সেই কারণটা বোঝা উচিত। তারপরে যদি বুঝতে পারে সেই কারণটা, তাহলেই সে কিন্তু বুঝতে পারবে যে আমাদের যে অ্যাডভার্সিটি আসছে, সেই অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, কারণ সেই দূর অবস্থাটাই কিন্তু সর্বদা আমাদের সামনে এনে দেয়, সুযোগ এনে দেয়। কিসের সুযোগ? নিজেকে উপলব্ধি করার। ওকে, নেক্সট দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডাস অ্যাডভার্সিটি অলওয়েজ রিপ্রেজেন্ট। তাহলে কালামসের বাবার মতে সর্বদা অ্যাডভার্সিটি কী এনে দেয় বা কী উপস্থাপন করে। তো দেখো, এখানে একটু আগে বললাম, তাহলে এখানে উত্তর কী লিখবে, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, এই পর্যন্ত লিখে দিলে। কালামসের বাবার মতে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, যেটা আগের পার্টের লাস্ট আনসার ছিল, সেটা এখানে দিয়ে দিচ্ছ। তো অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, সেম কথা, সেটা একটু বলছিলাম। নেক্সট 42 এখানে নেই, 42 পরে পেয়ে চলে এসছে। 42 দেখো, 42 হোয়াট এফেক্ট ডিড কালামস ফাদার আনসার হ্যাভ অন কালাম। এই যে কালামসের বাবার যে উত্তর, এই উত্তরটা কালামের উপরে কী প্রভাব বিস্তার করেছে বা কী প্রভাব ফেলেছিল। দেখো, হিজ ফাদার আনসার্স ফিল্ড কালাম উইথ স্টে এনার্জি অ্যান্ড অ্যান্থুসিয়াজম, এবং ওনার যে বাবার যে উত্তরটা, এটাকে ওনার যে মধ্যে একটা অদ্ভুত একটা শক্তি, একটা উদ্যমতা কিন্তু তার মধ্যে পরিপূর্ণ করে দিয়েছিল। নেক্সট, হোয়াট ডু হিউম্যান বিং লুক ফর হোয়েন অ্যালোন। একটা হিউম্যান বিং, একটা বলে নয়, যে কোনো হিউম্যান বিং, মনুষ্য প্রজাতি আর কি, লুক ফর হোয়েন অ্যালোন, যখন সে একা থাকে তখন সে কী খোঁজে, কী চায়। তো দেখো, হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালোন, যখন তারা নিজেদেরকে একাকিত্ব মনে করে বা নিজেকে একা ফিল করে, তখন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গ খোঁজে, কারণ সঙ্গ না পেলে তারা সেই বিপর্যয় পরিস্থিতি থেকে নিজেকে রিকভার করতে পারে না। হোয়াট ডু পিপুল লুক ফর হোয়েন দে রিচ অ্যান ইম্প্যাস, মানে যখন ইম্প্যাস মানে অ্যাকচুয়ালি কেন, দেয়ালে পিঠ থেকে যাওয়া, তার পিছনের কোনো জায়গা নেই, ঠিক আছে, এমন সামনে তো এগোতে পারছি না, এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, এবং সে পিছনেও আর পিছতে পারছে না, এমন দুরবস্থায় পৌঁছে গেছে। তাহলে সেই জায়গায় হোয়াট ডু পিপুল লুক ফর, তখন মানুষ কি করে, যখন দে রিচ অ্যান ইম্প্যাস, যখন তাদের সেই একদম চরম মানে বিপর্যস্ত পরিস্থিতিতে পৌঁছায়, তখন তারা কী করে, সেই সময় তারা কী করে। দেখো, when people reach an impasse, they look to someone to show them
ওয়ে আউট, তখন তারা এমন কাউকে খোঁজে যে কিনা তাদেরকে পথ দেখাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসার, সেই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য এমন কাউকে খুঁজবে যে তাদেরকে সেই সমস্যা থেকে বাঁচিয়ে তুলতে পারে। হোয়াট রোল ডিড কালামস ফাদার প্লে ফর দ্য পিপুল হু কাম টু হিম ইন ডিস্ট্রেস? তাহলে হোয়াট রোল ডিড কালামস ফাদার প্লে, কালামসের বাবা কী ভূমিকা পালন করতেন যখন সেই সমস্ত মানুষগুলো কালামের বাবার কাছে আসতেন ইন ডিস্ট্রেস, সেই দুরবস্থায় পড়ে বা খারাপ পরিস্থিতিতে পড়ে তারা যখন আসতেন তখন কালামসের বাবার ভূমিকা কী ছিল? দেখো, ফর দ্য পিপুল হু কেম টু হিম ইন ডিস্ট্রেস, যারা হতাশায় বা দুর্দশাপূর্ণ অবস্থায় তার কাছে আসতেন, কালামস ফাদার প্লে এ রোল অফ মেডিয়েটর টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস থ্রু প্রেয়ার অ্যান্ড সাফারিং, এই অফারিং। তো সেই সময় কালামস ফাদার কী করতেন, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তাদের মধ্যস্থ অবস্থায় থেকে তাদের যে ডেমোনেটিক ফোর্স বা যে ডেমনিক ফোর্স যেটা রয়েছে, তাদের যে অশুভ শক্তি যেটা বলি আমরা, সেটাকে কিন্তু তিনি দমন করার চেষ্টা করতেন, সেটাকে তিনি কমিয়ে দেওয়ার চেষ্টা করতেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন থ্রু দ্য প্রেয়ার অ্যান্ড অফারিং। ঠিক আছে, তাই প্রার্থনা এবং সেই নামাজ বলো বা তার মধ্য দিয়ে আর কি তিনি সেটা করতেন, মোটিভেট করতেন তাদেরকে বিভিন্ন রকমভাবে। হোয়াট আর দ্য টু কাইন্ড অফ ভিশনস দ্যাট কালামস স্পিক অফ? দুটো ভিশনের কথা, দুটো দর্শন চিন্তাভাবনা তিনি কিন্তু তুলে ধরছেন। সেই দুটো ভিশন কী কী? দেখো, দ্য টু কাইন্ড অফ ভিশনস আর, এক নম্বর আছে দেখো ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, আর দু নম্বর হচ্ছে দ্য ভিশন দ্যাট এনাবেল আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথ আওয়ার সেলফ। ওকে, দুটো ভিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল লাগবে। হোয়েন অ্যান্ড হাউ ডিড জৈনুলাবদিন স্টার্ট হিজ ডে? কখন জৈনুলাবদিন তার দিনটা শুরু করতেন? জৈনুলাবদিন উড স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন। হোয়াট ওয়াজ হিজ ইউজুয়াল রুটিন আফটার নামাজ? তার ইউজুয়াল রুটিন কী ছিল প্রতিদিন নামাজ পড়ার পর? আফটার নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু দেয়ার কোকোনাট গ্রোভ অ্যাবাউট 4 মাইল ফ্রম দেয়ার হোম। তিনি কী করতেন, তারপরে কিন্তু নামাজ পড়ার পরে তাদের নিজস্ব যে কোকোনাট গ্রোভ ছিলেন, বাগান ছিল, সেখানে নারকেলের বাগান, সেখানে 4 মাইল দূরে সেখানে হেঁটে যেতেন, আর ঘুম থেকে উঠতেন কিন্তু 4টের সময়, নামাজ পড়তো তারপরে। ওকে, দিনটা শুরু করতো 4টের সময় নামাজ পড়ে। ওকে, নেক্সট এখানে 49 নম্বর কোশ্চেন, হাউ ফার ওয়াজ দ্য কোকোনাট গ্রোভ ফ্রম দেয়ার হাউস? আমাদের বাড়ি থেকে কোকোনাট গ্রোভ কত দূর ছিল? এক্ষুনি বললাম সেটা, দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট 4 মাইল ফ্রম দেয়ার হাউস, ফ্রম দেয়ার হোম, 4 মাইল দূরে ছিল। হাউ লং ডিড কালামস ফাদার ফলো দ্য রুটিন? কতদিন পর্যন্ত তিনি সেই রুটিনটা মেনটেন করতেন? কালামস ফাদার ফলো দ্য রুটিন এভার হোয়েন হি ওয়াজ ইন লেট 60s পর্যন্ত তিনি সেটা রেগুলার ওয়েতে ফলো করেছিলেন। হোয়াট ওয়ার দ্য এফেক্ট অফ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিল টু কালাম বাই হিজ ফাদার? যে মৌলিক সত্যটা উন্মুক্ত বা উন্মোচন হয়েছিল কালামসের কাছে তার বাবার দ্বারা, তো সেটা কী প্রভাব পড়েছিল তার প্রতি? দেখো, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক যে বা পার্থিব সত্য যেটা আর কি, মেড হিম ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান ফ্রম কনফিউশন, মেজারি, মেলানকলি, ফেলিয়ার, গাইড ওয়ান টু অন আ ট্রু প্লেস। তো দেখো, এই দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, যে পার্থিব সত্য বা মৌলিক সত্য যেটা বলি আমরা, সেটা মেড হিম ফিল, তাকে অনুভূতি করছিল যা, এবং কনভিন্স, তার মধ্যে বিশ্বাস জাগিয়েছিল যে দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, এখানে একটা আধ্যাত্মিক শক্তি বিরাজ করে, বা সেটা একটা দৈবিক শক্তি যেটা বলি আমরা, সেটা বিরাজ করে, ঐশ্বরিক শক্তি, ঐশ্বরিক পাওয়ার, যে ডিভাইন পাওয়ার, সেটা কিন্তু এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, সেই সেটা কিন্তু বিরাজ করছে, যেটা আবার বললাম আমি, ঐশ্বরিক শক্তি, দ্যাট ক্যান লিফট ওয়ান, যেটা কিনা পারে লিফট ওয়ান, তো একজনকে তুলে আনতে, ফ্রম কনফিউশন থেকে, একটা খারাপ পরিস্থিতি আর কি, মেজারি একটা অসহায় অবস্থা, মেলানকলি বিষণ্ণতা, ফেলার ব্যর্থতা, তাহলে এরকম জায়গা থেকে তাকে তুলে আনে, এবং গাইড ওয়ান, এবং সে তাকে কি করে, তাকে পথ দেখায়, গাইড করে অন আ ট্রু প্লেস, সঠিক জায়গায় তাকে কিন্তু পথ দেখিয়ে নিয়ে যায়। ওকে, হোয়াই ডিড কালাম ট্রাই টু ইমুলেট থ্রু আউট হিজ লাইফ? হোয়াই ডিড কালাম ট্রাই টু ইমুলেট থ্রু আউট হিজ লাইফ? এখানটা একটুখানি কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, এখানে হোয়াই না হয়ে এখানে হুম হতে হবে, কাকে তিনি ট্রাই করেছিলেন তার জীবনে অনুসরণ করার জন্য? তো অবশ্যই কালাম ট্রাই টু ইমুলেট হিজ ফাদার থ্রু আউট হিজ লাইফ, সারা জীবন তার বাবাকে কিন্তু অনুসরণ করেছিলেন।
নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ডিভাইন পাওয়ার? ডিভাইন পাওয়ারের যে আধ্যাত্মিক শক্তি বা ঐশ্বরিক শক্তির কি ক্ষমতা? দ্য ডিভাইন পাওয়ার ক্যান লিফট, যেটা বললাম আর কি, একটু আগে যেটা বললাম সেটা এখানে লেখা রয়েছে, এটা দেখে নিও। লাস্ট কোশ্চেন, how can one individual be on the road to freedom, happiness, peace of mind? So when an individual sever his emotion physical bond and he is on the road to freedom, happiness and peace of mind. ওকে, তো এই ছিল টোটাল 54 লাস্ট ফাইনাল পার্ট, এবং যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এর সলিউশন অলরেডি আমরা প্রোভাইড করে দিচ্ছি, কারণ এখানে যেমন প্র্যাকটিস সেট রয়েছে সেখানে কিন্তু সমস্ত সালের কোশ্চেনগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, কারণ এখানে পাশে দেখো সালগুলো সব উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ। তো এখানে সালের কোশ্চেনগুলো কিন্তু ঠিক সেমভাবে কভার হয়ে গেছে। তো যদি কোনো কোশ্চেনের আনসার তোমরা না পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তার আনসার তোমাদেরকে কমেন্ট সেকশনে প্রোভাইড করে দেওয়ার। যারা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারলে এটাই ছিল স্ট্রং রুটের লাস্ট পার্ট, অর্থাৎ প্রথম যে পার্টটা ছিল সেটা তোমরা আশা করি দেখেছো। তারপরে থেকে বাকি যে কোশ্চেনগুলো ছিল আজকে সলিউশন করে দিলাম, এবং আশা করি এটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। তো অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, গ্রুপে এবং জয়েন হয়ে থাকো। তোমাদের পরীক্ষার আগে যখন পরীক্ষার সময় বিভিন্ন রকম পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্ত টেস্ট বেস সলিউশন সব কিন্তু স্টেপ বাই স্টেপ পাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকার পাশাপাশি তোমরা অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে থাকো, যাতে তোমরা সেই সমস্ত ফ্রি অফ কস্টে সমস্ত হেল্প পেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। সো ক্লাস এখানে এন্ড করছি, ভালো থেকো।